সাদ্দাম হোসেন গ্রেপ্তার একটি অপ্রত্যাশিত সূত্র। ইরাকের তৎকালীন রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন হয়তো কখনোই আমেরিকার হাতে ধরা পড়তেন না যদি তাকে মাশকুফ নামের এই ইরাকি খাবারটি এত পছন্দ না হতো। 32 সপ্তাহ ধরে মার্কিন সেনাবাহিনীর আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু ইরাকের সাবেক রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের কোনো খবর ছিল না। এই মিশনে কেবল সামরিক মার্কিন বাহিনী দিনরাত কাজ করছিল না, বরং মার্কিন স্পেশাল ফোর্সের সিআইএ, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এবং এফবিআই আরও বড় বড় এজেন্সিগুলোর ভূমিকা ছিল। হাজার হাজার এই প্রতিষ্ঠানের লোক শুধু একজন ব্যক্তিকে খুঁজছিল, সে হলো সাদ্দাম হোসেন। আমেরিকার এই ব্যক্তির কাছ থেকে এমন কি হুমকি ছিল, আর শেষ পর্যন্ত তারা সাদ্দাম হোসেনকে মাটির 6 ফুট নিচ থেকে একটি লুকানো গর্তের মধ্যে কীভাবে খুঁজে বের করলো, আজ আমরা জানবো 40 মিডিয়ার মাধ্যমে। এই গল্পটি শুরু হয় আমেরিকার 2001 সালের 9/11 হামলার পর, যখন আল কায়দা নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে আমেরিকার রাগ পুরো বিশ্ব দেখেছিল। সেই সময় আমেরিকান রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ সিদ্ধান্ত নেন যে যারা সন্ত্রাসকে সমর্থন করবে তাদের লক্ষ্যবস্তু করা হবে। নিঃসন্দেহে সাদ্দাম হোসেন, যিনি সেই সময় ইরাকের স্বৈরশাসক, সরাসরি 1/11-এ জড়িত ছিলেন না, কিন্তু আমেরিকার মনে হয়েছিল যে সাদ্দাম হোসেন বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে পুরোপুরিভাবে সমর্থন করেন। তবে ইরাকে সরাসরি হামলা করার জন্য এই অভিযোগই যথেষ্ট ছিল না। এ কথা নিশ্চিত ছিল যে যুক্তরাষ্ট্র ইরাকে সাদ্দাম হোসেনের শাসন শেষ করতে চায়, যিনি গত 24 বছর ধরে সেখানে বিভিন্ন ভূমিকায় শাসন করছিলেন। অতএব ইরাকে সাদ্দাম হোসেনের শাসন শেষ করতে এবং সেখানে হামলা করার জন্য যুক্তরাষ্ট্রের একটি দৃঢ় কারণ প্রয়োজন ছিল, যার জন্য আমেরিকা এই দাবি করতে শুরু করে যে সাদ্দাম হোসেন ইরাকে গণবিধ্বংসী অস্ত্র লুকিয়ে রাখছেন, অর্থাৎ পারমাণবিক অস্ত্র। এই দাবিকে ভিত্তি করে 2003 সালের মার্চ মাসে আমেরিকা ইরাকে হামলা করে। এই কাজে আমেরিকাকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং পোল্যান্ডের সামরিক বাহিনী, যারা যুদ্ধ করতে করতে মাত্র 3 সপ্তাহের মধ্যে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছে যায়। সাদ্দাম হোসেনের পতন ও গুপ্তচর। ইরাকে হামলার প্রথম দিনেই রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন কোথায় আত্মগোপন করেন এবং যখন আমেরিকান সামরিক বাহিনী বাগদাদে পৌঁছায়, তখন তারা সাদ্দাম হোসেনের কোনো চিহ্ন খুঁজে পায়নি। মার্কিন ট্যাঙ্ক ও সেনারা বাগদাদ দখল করে সাদ্দাম হোসেনের 24 বছরের রাজত্ব উল্টে দেয়। সেখানকার বিখ্যাত ফিরদাউস স্কোয়ারে সাদ্দাম হোসেনের মূর্তিটিও সেনারা ভেঙে দিয়ে নিজেদের জয় উদযাপন করে। কিন্তু সাদ্দাম হোসেনের মূর্তি তো পড়ে গিয়েছিল, তবে আসল সাদ্দাম হোসেনকে খুঁজে বের করে পরাস্ত করা এতটা সহজ ছিল না। মোস্ট ওয়ান্টেড তালিকা ও পুরস্কার ঘোষণা এখন সাদ্দাম হোসেন এবং তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের খুঁজে বের করা মার্কিন সামরিক বাহিনীর প্রধান অগ্রাধিকার ছিল। মার্কিন সামরিক বাহিনীর প্রত্যক্ষ সৈন্যকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছিল যে সাদ্দাম এবং তার 51 জন কর্মকর্তাকে যেখানেই দেখা যাক না কেন তাদের জীবিত বা মৃত যে কোনো অবস্থায় ধরে এনে হাজির করা হোক। এই মোস্ট ওয়ান্টেড তালিকার মধ্যে মোট 52 জন কর্মকর্তা ছিলেন। তাদের চেহারা সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য বিশেষ তাস ছাপানো হয়েছিল, যেখানে সাদ্দাম হোসেন এবং তার 51 জন কর্মকর্তার ছবি ছাপানো হয়েছিল। কারণ তাস খেলাতেও মোট 32টি তাস থাকে এবং মোস্ট ওয়ান্টেড তালিকাতেও 32টি নামই ছিল। এতে সৈন্যরা অবসর সময়ে যখন খেলা খেলত তখন তাদের লক্ষ্যবস্তুর চেহারা বারবার দেখে মনে পড়ে যেত। অনুসন্ধান ও হতাশাজনক পরের কয়েক মাস ধরে মার্কিন সামরিক বাহিনীর ইরাকের প্রতিটি কোণ তল্লাশি করে, বাড়িতে তল্লাশি চালানো হয়, আত্মীয় স্বজনের জিজ্ঞাসাবাদ করা হয়, দোকান, কলেজ, মসজিদ কিছুই বাদ যায়নি। তারা শুধু এতটুকু জানতো যে সাদ্দাম ইরাকে আছে, কিন্তু আসলে কোথায় আছে কয়েক মাস ধরে এই প্রক্রিয়া চলতে থাকে, কিন্তু সাদ্দাম হোসেন এবং তার 2 ছেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপরে যুক্তরাষ্ট্রে ঘোষণা করে যে সাদ্দাম হোসেন বা তার ছেলেদের সম্পর্কে কোনো তথ্য দেবে তাকে $55 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। তাদের ছেলেদের উপর $15 মিলিয়ন এবং সাদ্দাম হোসেনের উপর $25 মিলিয়ন পুরস্কার করা হয়। ইরাকের অনেক লোক নিজেই সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ছিল এবং এই কারণে আমেরিকা নিশ্চিত ছিল যে অর্থের লোভে হলেও কেউ না কেউ তথ্য অবশ্যই দেবে, আর ঠিক তাই ঘটল। একজন ব্যক্তি মার্কিন সামরিক ঘাঁটিতে গিয়ে বলেন যে সাদ্দাম হোসেনের 2 ছেলে উদয় এবং কুশাই আমার বাড়িতে আছে। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু যখন মার্কিন সামরিক বাহিনী বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলে তখন জানা গেল যে উদয় এবং কুশাই সত্যিই সেখানে আছে। তারা সরাসরি বাইরে বের হতে রাজি ছিল না, কারণ তারাও পুরোপুরি অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। এত কয়েকবার চেষ্টা করার পর বাড়িতে মিসাইল হামলা করা হয়।
সৈন্যরা যখন বাড়ির ভেতরে প্রবেশ করে তখন তারা উদয় এবং কুশাই উভয়ের মৃতদেহ খুঁজে পায়। অর্থাৎ সাদ্দাম হোসেনের অবস্থান জানার শেষ আশাও চলে গিয়েছিল, কিন্তু মার্কিন সামরিক বাহিনী এটিকে নিজেদের পরাজয় হিসেবে মেনে নেয়নি। অন্যদিকে সাদ্দাম হোসেনের অনেক সঙ্গীকে খুঁজে বের করে জীবিত গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। এখন 4 মাস পেরিয়ে গেছে এবং পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে মার্কিন সামরিক বাহিনী এখন ভাবতে শুরু করেছিল যে সম্ভবত সাদ্দাম হোসেনও কোনো হামলায় মারা গেছেন। এই ভেবে মার্কিন সামরিক বাহিনীর প্রচেষ্টাও কমতে শুরু করে। কোনো সামরিক অভিযান বা কোনো গোয়েন্দা রিপোর্ট সাদ্দাম হোসেনের জীবিত থাকার ইঙ্গিত দিচ্ছিল না। কিন্তু এরই মধ্যে একটি অডিও টেপ পুরো পরিকল্পনা বদলে দেয়। এই অডিও টেপটি ছিল সাদ্দাম হোসেনের, যেখানে তিনি তার 2 ছেলের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছিলেন। এই অডিও টেপের অর্থ ছিল যে সাদ্দাম এখনও জীবিত আছে। আমেরিকা আবারও সাদ্দাম হোসেনকে বের করার চেষ্টা তীব্র করে দেয় এবং তার মাথার উপর যে $25 মিলিয়ন পুরস্কার ছিল তা বাড়িয়ে $25 মিলিয়ন করা হয় এবং একই সাথে তথ্য প্রদানকারীকে মার্কিন নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এত বিপুল অর্থের লোভে সবাই নিজেদের ভাগ্য পরীক্ষা করতে শুরু করে। ইরাকিরা উল্টাপাল্টা তথ্য দিতে শুরু করে এই আশায় যে যদি সেখান থেকে সাদ্দাম হোসেন ধরা পড়েন তাহলে তারা পুরস্কারের অর্থ পাবে। কিন্তু এতে আমেরিকার কাজ আরও বেশি কঠিন হয়ে পড়ে। তাসের পাতায় ছাপানো প্রায় সব লোকই ধরা পড়েছিল, শুধু কয়েকজন বাকি ছিল, যাদের মধ্যে সাদ্দাম হোসেনও অন্তর্ভুক্ত ছিলেন। এর মধ্যে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির একজন সার্জেন্ট এরিক ম্যাডক্স তাসের পাতা থেকে সরে এসে সম্পূর্ণ ভিন্ন দিকে ভাবতে শুরু করেন। তিনি দেখেন যে যাদের মোস্ট ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছিল তারা বেশিরভাগই সাদ্দাম হোসেনের সরকারের শীর্ষ কর্মকর্তা ছিলেন। তাদের ক্ষমতা সাদ্দাম হোসেনের কাছ থেকে ছিল। সাদ্দাম হোসেনের ক্ষমতা তাদের কাছ থেকে নয়। এই মুহূর্তে সাদ্দাম হোসেনের যদি সবচেয়ে বেশি প্রয়োজন কারো হয় তবে তারা হলে তার বডিগার্ড। সাদ্দাম হোসেনের বডিগার্ডরা 3টি বিভাগে বিভক্ত ছিল। একদল তার প্রাসাদের সুরক্ষা দিত, দ্বিতীয় দল আগে থেকে সেই জায়গা পরিষ্কার করত যেখানে সাদ্দাম হোসেনকে যেতে হতো, এবং তৃতীয় দল ছিল যারা সবসময় সাদ্দাম হোসেনের সঙ্গে থাকতো। এবং এই মুহূর্তে সাদ্দাম হোসেনের সবচেয়ে বেশি এদেরই প্রয়োজন হতে পারে। এরিক ম্যাডক্স এই গার্ডদের খুঁজে বের করার জন্য সাদ্দাম হোসেনকে নিজ শহরে তিকরিক যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে তিনি সাদ্দাম হোসেনকে এক বডিগার্ড মোহাম্মদ ইব্রাহিম উমরের ছেলের কাছ থেকে কিছু জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু এই বডিগার্ডও কোথাও নিখোঁজ ছিল। তারপর তার দেখা হয় সাদ্দাম হোসেনের একজন খুব পুরনো কর্মচারীর সাথে, যেখানে খুব বেশি কিছু না হলেও এই তথ্য জানা যায় যে সাদ্দাম হোসেনের মাশকুফ নামের একটি খাবার পছন্দ, যা ইরাকে একটি মাছ থেকে তৈরি করা হয়। মেট্রোর মনে করে যে সাদ্দাম হোসেনের বডিগার্ড মোহাম্মদ ইব্রাহিম ওমরের ছেলে জিজ্ঞাসাবাদ করার সময় জানিয়েছিলেন যে তার বাবার মাছ ধরা খুব শখ ছিল এবং তিনি সামেররা নামের একটি শহরে মাছের খামারের মালিক। চূড়ান্ত আবিষ্কার অপারেশনের রেড ডন ম্যাডক্স যখন মাছের খামারে পৌঁছায় তখন সেখানে মোহাম্মদ ইব্রাহিম ছিল না, কিন্তু 2 জন জেলে ছিল। এই জেলেদের ইব্রাহিম ওমরের সাথে সরাসরি কোনো সম্পর্ক ছিল না, তবে তাদের মধ্যে একজন ইরাকি গেরিলা যোদ্ধার চাচাতো ভাই ছিল। এখানে উল্লেখ্য, যখন সাদ্দাম হোসেনের ক্ষমতা উল্টে দেওয়া হয়েছিল তখন তার ঘনিষ্ঠ সামরিক কর্মকর্তারা আমেরিকান সামরিক বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করেছিল। এমনটা মনে করা হচ্ছিল যে এই গেরিলা যোদ্ধারা ইব্রাহিম ওমরের নির্দেশনায় চলত, যিনি সাদ্দাম হোসেনের সবচেয়ে ঘনিষ্ঠ বডিগার্ড ছিলেন। জেলে তার এক চাচার কথা উল্লেখ করে, যার বাড়ি বাগদাদে। ম্যাডক্স তার দলের সাথে বাগদাদে সেই বাড়িটি ঘিরে ফেলে এই আশায় যে হয়তো এখান থেকেও কোনো তথ্য পাওয়া যাবে, এবং আশ্চর্যজনকভাবে ইব্রাহিম উমর সেখানেই লুকিয়েছিল। ইব্রাহিম উমর সাদ্দাম হোসেনের ব্যক্তিগত বডিগার্ড ছিল এবং সে প্রায়শই তার মাছের খামার থেকে সাদ্দাম হোসেনের জন্য মাশকুফ নামের সেই মাছের খাবারটি তৈরি করে পাঠাতো। বর্তমানে সে আমেরিকান সামরিক বাহিনীর বিরুদ্ধে একটি গেরিলা যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিল এবং সাদ্দাম হোসেনের আসল অবস্থান সম্পর্কে শুধুমাত্র সেই জানত। গ্রেপ্তার হওয়ার পর সে কিছুতেই বলতে রাজি ছিল না, কিন্তু যখন ম্যাডক্স তাকে জিজ্ঞাসাবাদ করে এবং নিশ্চিত করে যে তাকে এবং তার পরিবারকে মার্কিন নাগরিকত্ব দেওয়া হবে, তখন সে কথা বলতে শুরু করে। ইব্রাহিম জানায় যে সাদ্দাম হোসেন আদৌর নামের শহরে লুকিয়েছে। তাদের নির্দেশনায় মার্কিন সৈন্যরা আদৌর শহরে তল্লাশি শুরু করে, যেখানে টাইগ্রিস নামের তীরে 2টি ফার্ম হাউস ছিল, কিন্তু উভয়ই খালি পাওয়া যায়। সেই সময় ইব্রাহিম ওমর, যিনি সৈন্যদের সাথে উপস্থিত ছিলেন, তিনি মাটির দিকে ইশারা করেন, যেখানে একটি দড়ি করেছিল। দড়িটি খুব লম্বা ছিল এবং মাটির নিচ দিয়ে গিয়ে দূরে একটি স্পাইডার হোলের ভেতরে যাচ্ছিল। স্পাইডার হোলের প্রবেশটি একটি স্পাইরোফোম দিয়ে বন্ধ করা হয়েছিল। যখন এই গর্তটি খোলা হয় তখন অন্ধকারে বাইরে কিছুই দেখা যাচ্ছিল না। একজন সৈনিক হ্যান্ড গ্রেনেড ভেতরে ছুটতে যাচ্ছিল, তখনই সেই গর্ত থেকে 2টি হাত বের হতে দেখা যায়।
এটি লম্বা দাড়িওয়ালা একজন ব্যক্তি ছিল, যে বলেছিল যে আমার নাম সাদ্দাম হোসেন এবং আমি ইরাকের রাষ্ট্রপতি। আমেরিকার সেনাবাহিনী সাদ্দাম হোসেনকে জীবিত ধরতে সক্ষম হয়েছিল। 32 সপ্তাহের লাগাতার প্রচেষ্টার পর এরিক ম্যাডক্সের প্রচেষ্টা অবশেষে ফলপ্রসূ হয়েছিল। পরে বিশ্লেষণ করে দেখা গেল যে যদি ম্যাডক্স না জানতেন যে সাদ্দাম হোসেনের মাশকুফ নামের খাবারটি পছন্দ, তাহলে তিনি হয়তো কখনোই এখানে পৌঁছতে পারতেন না। পরে যে অভিযোগে ইরাকে হামলা করা হয়েছিল যে সেখানে সাদ্দাম হোসেন গণবিধ্বংসী অস্ত্র লুকিয়ে রেখেছেন, তা কোথাও পাওয়া যায়নি এবং আমেরিকান রাষ্ট্রপতি জর্জ বুশও এই কথার সত্যতা নিশ্চিত করেছিলেন যে সেখানে আমরা কিছুই পাইনি।